উন্নতি, প্রগতি এই শব্দগুলো শুনতে আমাদের সবারই খুব ভালো লাগে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে আমরা এত দ্রুত গতিতে এগিয়ে চলেছি এর আসল দামটা কে দিচ্ছে? দামটা দিচ্ছে আমাদের পরিবেশ। আর এমন একটা সময় হয়তো খুব দূরে নয় যখন আমাদের বেঁচে থাকার জন্য যে বাতাস, জল বা মাটি দরকার সেগুলোই আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু তলিয়ে ভাবা যাক। ভাবুন তো একবার, একটা ছোট্ট পাখির ছানা, তার পেটের ভেতর থেকে বেরোচ্ছে ২৬০টা প্লাস্টিকের টুকরো। এটা কোনো গল্প নয়। লর্ড হাউ আইল্যান্ডের পাখিদের নিয়ে গবেষণা করতে গিয়ে একজন বিজ্ঞানী এই ভয়ঙ্কর সত্যিটা সামনে এনেছেন। দূষণ যে কত বড় একটা সমস্যা সেটা অনেক সময় আমরা শুধু সংখ্যা দিয়ে বুঝি না, কিন্তু এই একটা ঘটনাই যেন পুরো ছবিটাকে আমাদের চোখের সামনে দাঁড় করিয়ে দেয়। আর এই ছবিটা দেখুন, আগের স্লাইডের কথাটা যে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই তার প্রমাণ। সারা বিশ্বজুড়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। পাখিরা খাবার ভেবে তাদের ছানাদের মুখে তুলে দিচ্ছে এই সব প্লাস্টিকের টুকরো। এর ফল কী হতে পারে তা নিশ্চয়ই বলে দিতে হবে না। একটা পাখির গল্প থেকে এবার চলুন পুরো গ্রহের ছবিটা দেখি, কারণ এই সংকটটা শুধু কয়েকটা পাখির নয়, এটা আমাদের সবার। আর এটা ঠিক কতটা গভীর আর ব্যাপক তা বোঝাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। আচ্ছা, এই যে আমরা কথায় কথায় দূষণ বা পলিউশন বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে আমাদের পরিবেশে এমন কিছু ক্ষতিকারক জিনিস মিশে যাওয়া যা সেখানে থাকার কথা নয়। আর এই অবাঞ্ছিত জিনিসগুলোই পরিবেশের স্বাভাবিক ভারসাম্যকে পুরোপুরি ঘেঁটে দেয়। এই দুটো ছবি যদি আমরা পাশাপাশি রাখি তাহলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন প্রকৃতির সেই আসল রূপ, একটা জীবন্ত নদী, আর অন্যদিকে দেখুন মানুষের তৈরি আবর্জনার চাপে সেই নদীরই দম বন্ধ হয়ে আসছে। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো, সমুদ্রে আমরা যে বিপুল পরিমাণ প্লাস্টিক দেখি তার প্রায় ৮০% কিন্তু স্থলভাগ থেকে, মানে আমাদের শহর বা গ্রাম থেকে ভেসে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রতি বছর প্রায় ৮০ লক্ষ টন প্লাস্টিক সোজা আমাদের সমুদ্রে গিয়ে জমা হয়। এই সংখ্যাটা যে ঠিক কতটা বিশাল তা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, কিন্তু দূষণের ধাক্কাটা সরাসরি আমাদের অর্থনীতিতেও লাগছে। এই সংখ্যাটা দেখুন, ৭.৭৫ ট্রিলিয়ন রুপি। ভাবা যায়, প্রতি বছর শুধুমাত্র জল দূষণের কারণে ভারতের অর্থনীতি থেকে এই বিপুল পরিমাণ টাকা নষ্ট হচ্ছে। এটা শুধু ক্ষতি নয়, রীতিমতো একটা অর্থনৈতিক বিপর্যয়। আর এই লড়াইটা কিন্তু শুধু প্লাস্টিকের বিরুদ্ধে নয়। দূষণের অনেক রূপ। কিছু দূষণ আমরা দেখতে পাই, আবার কিছু আছে অদৃশ্য শত্রু। যেমন ধরুন বাতাসে ভেসে বেড়ানো PM2.5 কণা, যা নিঃশ্বাসের সঙ্গে সোজা আমাদের রক্তে মিশে যেতে পারে। আবার মাটি দূষণ বা শব্দ দূষণের মতো নীরব ঘাতকও আছে, যা ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যকে ভেতর থেকে শেষ করে দেয়। তো প্রশ্নটা এখানেই আসে, যখন সমস্যাটা এত বড় আর বহুমুখী, তখন একটা দেশ ঠিক কোথা থেকে এর মোকাবেলা শুরু করবে? চলুন এবার সমস্যা থেকে বেরিয়ে সমাধানের দিকে, বিশেষ করে ভারতের গৃহীত পদক্ষেপগুলোর দিকে নজর দেওয়া যাক। এই বিশাল সংকটের মোকাবিলা করার জন্য ভারত কিন্তু সময়ের সাথে সাথে একটা বেশ শক্তিশালী আইনি বর্ম তৈরি করেছে। চলুন দেখি কয়েক দশক ধরে এই আইনি কাঠামোটা কিভাবে একটু একটু করে গড়ে উঠল। ভারতের পরিবেশ রক্ষার এই লড়াইটা কিন্তু একদিনে শুরু হয়নি। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। দেখুন, শুরুটা হয়েছিল সেই ১৯৭২ সালে স্টকহোম কনফারেন্স দিয়ে। সেখান থেকেই বিশ্বজুড়ে একটা সচেতনতা তৈরি হয়। এরপর এলো জল আইন, বায়ু আইন, কিন্তু আসল ধাক্কাটা লাগলো ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার পর। ওই একটা ভয়াবহ ঘটনা যেন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, আর তারই ফলস্বরূপ ১৯৮৬ সালে এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনটা। চলুন এই জার্নির কয়েকটা মুখ্য স্টপেজ একবার ঘুরে আসা যাক। এই আইনি লড়াই শুরুটা হয়েছিল কিন্তু বন্যপ্রাণীদের কথা ভেবে। ১৯৭২ সালের এই আইনের মাধ্যমেই প্রথমবার ভারতের বিপন্ন প্রজাতিদের রক্ষা করা আর তাদের জন্য জাতীয় উদ্যান বা অভয়ারণ্য তৈরি করার কাজটা আইনিভাবে শুরু হয়েছিল। এর ঠিক ২ বছর পরেই নজর পড়ল আমাদের নদীগুলোর দিকে। তৈরি হল জল আইন। এই আইনের অধীনেই প্রথম দূষণ নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা হয়, যার মূল কাজ ছিল শিল্প এবং নর্দমার বর্জ্য থেকে ভারতের নদীগুলোকে বাঁচানো। এরপর এলো বাতাসের পালা। ১৯৮১ সালের বায়ু আইন সরাসরি শিল্প এবং যানবাহন থেকে হওয়া দূষণকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বাতাসে মিশে থাকা বিষাক্ত গ্যাসের পরিমাণ কমানোর জন্য নির্দিষ্ট নিয়মকানুন তৈরি করা হয়। তবে এই সব আইনের মধ্যে ১৯৮৬ সালের পরিবেশ সুরক্ষা আইনটা এক্কেবারে অন্যরকম। একে একটা আমব্রেলা বা ছাতা আইনও বলা হয়।
কারণটা খুব সহজ। এই একটা আইনের ছাতার তলায় সরকার জল, বায়ু, মাটি মানে সব ধরনের দূষণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়ে যায়। এটা অনেকটা একটা অলরাউন্ডার আইনের মতো। আইন তো অনেক বানানো হলো, কিন্তু আসল প্রশ্ন হলো এই আইনগুলো কাগজে কলমে যতটা শক্তিশালী, বাস্তবে কি ততটাই কার্যকরী? চলুন এবার একটু মাঠের আসল ছবিটা দেখা যাক। এই টেবিলটা দেখুন, গঙ্গা আর যমুনা, ভারতের দুটো গুরুত্বপূর্ণ নদী পরিষ্কার করার দুটো বড় প্রকল্পের তুলনা। হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু কেন যমুনার জল আজও বিষাক্ত? কারণটা শুধু দুর্বল পরিকল্পনা নয়, আসল কারণ হলো আমাদের শহরগুলোর লাগাম ছাড়া বৃদ্ধি, যার অনেক চাপ নদী আর নিতে পারছে না। আইন আছে, কিন্তু তাকে কার্যকর করার পথে চ্যালেঞ্জও অনেক। তাহলে এটা বেশ পরিষ্কার যে শুধু আইন তৈরি করলেই সব সমস্যার সমাধান হবে না। আসল সমাধানের পথটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে। চলুন এবার সেই পথটাই খোঁজার চেষ্টা করা যাক। আসল সমাধানটা অনেকটা একটা 3 পায়া টুলের মতো। এর যে কোনো একটা পায়া যদি দুর্বল হয়, তাহলে কিন্তু পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়বে। একদিকে যেমন দরকার সরকারের শক্তিশালী নীতি এবং তার সঠিক প্রয়োগ, তেমনি দরকার সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টা, আর সবশেষে আমাদের ব্যক্তিগত স্তরের দায়িত্ববোধ। ব্যক্তিগত স্তরে আমরা কি করতে পারি? এখানে 4টি আরের এই সহজ নীতিটা দারুণ কাজে আসতে পারে। প্রথমত, যে জিনিসটা আমাদের দরকার নেই, বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, সেটাকে না বলা। দ্বিতীয়ত, আমাদের ব্যবহার কমানো। তৃতীয়ত, একটা জিনিস ফেলে না দিয়ে বারবার ব্যবহার করা। আর চতুর্থত, পুরনো জিনিসকে রিসাইকেল করে নতুন কিছুতে পরিণত করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই একসাথে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। দিনের শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। আমাদের এই গ্রহের, আমাদের এই বাড়ির গল্পটা কিন্তু এই মুহূর্তেই লেখা হচ্ছে। আমাদের গল্পটা কি একটা ধ্বংসের গল্প হবে, নাকি একটা ঘুরে দাঁড়ানোর, একটা পুনরুদ্ধারের গল্প হবে? এই গল্পের শেষটা কেমন হবে সেই কলমটা কিন্তু আমাদের সবার হাতেই রয়েছে। এই ছবিটার মতোই আমাদের সামনে দুটো পথ খোলা আছে, একটা ধ্বংসের আর একটা সবুজের। কোন পথে আমরা এগোবো সেই সিদ্ধান্তটা আজ আমাদেরই নিতে হবে।